কলকাতার পিচঢালা তপ্ত রাজপথ আজ যেন আক্ষরিক অর্থেই এক বীভৎস মৃত্যুপরীতে পরিণত হয়েছে। শহরের অলিগলি, ট্রাফিক সিগন্যাল কিংবা হাইওয়ের পাশে তাকালে এখন আর কোনো জীবনের স্পন্দন দেখা যায় না, বরং চোখে পড়ে সারি সারি মৃতদেহ। না, এগুলো কোনো মানুষের মৃতদেহ নয়, এগুলো হাজার হাজার অভুক্ত, রুগ্ন এবং ধুকে ধুকে মারা যাওয়া গরুর মৃতদেহ। চরম এক ট্র্যাজেডির শিকার হয়ে কলকাতার রাস্তায় আজ এভাবেই পড়ে আছে সেই অবলা প্রাণীগুলো, যাদের কঠোর হিন্দুত্ববাদী বিজেপি নেতারা অত্যন্ত ভক্তি ভরে লাখো লাখো মানুষ নিয়ে রাস্তায় নেমে এটাকে প্রতিরোধ। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে। পশ্চিমবঙ্গে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা এখন আর সাধারণ প্রশাসনিক সিদ্ধান্তের গণ্ডিতে নেই। এটা এখন সরাসরি ধর্মীয় অধিকার, গ্রামীণ অর্থনীতি আর রাজনৈতিক ক্ষমতার তিনমুখী সংঘাতের রূপ নিয়েছে। কোরবানির ঠিক আগ মুহূর্তে রাজ্য সরকারের একটিমাত্র নির্দেশিকা পুরো পশ্চিমবঙ্গকে এমনভাবে নাড়িয়ে দিয়েছে যে এখন প্রশ্ন উঠছে, এটাকে আদৌ পশু কল্যাণের বিষয়, নাকি এর আড়ালে চলছে সম্পূর্ণ অন্য একটা রাজনৈতিক হিসাব। আর ঠিক এই মুহূর্তে রাজ্যের অন্যতম শক্তিশালী বিধায়ক হুমায়ুন কবির একটা হুঁশিয়ারি দিয়ে বসেছেন। তিনি সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে যা বলেছেন সেটা শুধু বিবৃতি নয়, সেটা একটা সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ। তিনি বলেছেন, সরকার যদি প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে জোর করে এই নির্দেশিকা কার্যকর করতে চায়, তাহলে তিনি লাখো মানুষ নিয়ে রাজপথে নামবেন, রাস্তা অচল করে দেবেন, কেউ ঘরে বসে থাকবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারতের শুভেন্দু অধিকারী রীতিমতো এক বিপদে পড়ে গিয়েছেন এবং চরম এক বিপর্যয়ের মধ্যে পড়ে শুভেন্দু অধিকারী এবার ঘর থেকে বের হলেই ঘনধুলাই খাচ্ছেন। এবার তার জীবন এক কঠিন অবস্থার মধ্যে পড়ে গিয়েছে। কুরবানি এবং ভারতের নামাজ বন্ধ করে দেওয়ায় বিপদে পড়েছেন। আসুন না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকি। কলকাতার পিচঢালা তপ্ত রাজপথ আজ যেন আক্ষরিক অর্থেই এক বীভৎস মৃত্যুপরীতে পরিণত হয়েছে। শহরের অলিগলি, ট্রাফিক সিগন্যাল কিংবা হাইওয়ের পাশে তাকালে এখন আর কোনো জীবনের স্পন্দন দেখা যায় না, বরং চোখে পড়ে সারি সারি মৃতদেহ। না, এগুলো কোনো মানুষের মৃতদেহ নয়, এগুলো হাজার হাজার অভুক্ত, রুগ্ন এবং ধুকে ধুকে মারা যাওয়া গরুর মৃতদেহ। চরম এক ট্র্যাজেডির শিকার হয়ে কলকাতার রাস্তায় আজ এভাবেই পড়ে আছে সেই অবলা প্রাণীগুলো, যাদের কঠোর হিন্দুত্ববাদী বিজেপি নেতারা অত্যন্ত ভক্তি ভরে গোমাতা বা মায়ের মর্যাদা দিয়ে থাকেন। আজ কলকাতার এই অবর্ণনীয় দৃশ্য দেখে পুরো বিশ্বের বিবেক যখন শিউরে উঠছে, তখন একটি জ্বলন্ত এবং রূঢ় প্রশ্ন সাধারণ মানুষের মনে হাতুড়ির মতো আঘাত করছে। কোথায় আজ সেই স্বঘোষিত সন্তানের দল? রাস্তায় পড়ে থাকা এই মৃত প্রাণীগুলো তো খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের দাপুটে প্রাণী সম্পদ মন্ত্রী দিলীপ ঘোষের মা। তাহলে আজ সেই গোমাতাদের এমন মর্মান্তিক মৃত্যু কি এই কঠোর হিন্দুত্ববাদী নেতাদের বিন্দুমাত্র কাঁপাচ্ছে, যাদের জন্য এত দরদ দেখিয়ে, এত মায়া কান্না কেঁদে রাজ্যের পর রাজ্য মুসলিমদের পশু কোরবানির উপর নিষ্ঠুর নিষেধাজ্ঞা জারি করা হলো? সেই মায়েদের আজ ডাস্টবিনের পাশে কুকুরের মতো পড়ে থাকতে দেখে কি ওদের বুক ফেটে যাচ্ছে না? বাস্তবতা হলো ওদের বুক ফাটছে না, আর ফাটবেই বা কেন? যদি সত্যিই তাদের মনে এই গোমাতাদের জন্য বিন্দুমাত্র ভক্তি বা ভালোবাসা থাকতো, তবে তারা আজ দল বল নিয়ে কলকাতার রাস্তায় এসে পড়ে থাকা এই মায়েদের পরম শ্রদ্ধায় সৎকার করতেন, তাদের শ্রাদ্ধ করতেন, মোমবাতি জ্বালিয়ে শোকে মুহ্যমান হয়ে পুরো রাজ্যে শোক দিবস পালন করতেন। কিন্তু না, রাস্তায় পড়ে থাকা মৃত বা ধুঁকতে থাকা মায়েদের প্রতি নবান্নের কর্তা ব্যক্তিদের কোনো দরদ বা মাথা ব্যথাই আজ চোখে পড়ছে না। তাদের কাছে গরুর মূল্য ঠিক ততটুকুই যতটুকু দিয়ে রাজনীতি করে ভোটের বাক্স ভরানো যায়। কিন্তু কেন আজ কলকাতার রাস্তায় এমন হাজার হাজার গরু মারা পড়ছে? এর পেছনের কারণ খুঁজতে গেলে বেরিয়ে আসবে এক ভয়ঙ্কর আত্মঘাতী ফতোয়ার গল্প। কোরবানির ওপর 14 বছরের যে অবাস্তব এবং নিষ্ঠুর নিষেধাজ্ঞা শুভেন্দু সরকার চাপিয়ে দিয়েছে, তার সরাসরি বলি হচ্ছে এই অবলা প্রাণীগুলো। হাটে বিক্রি করতে না পেরে সারা বছর হাড়ভাঙ্গা খাটুনি খাটা হিন্দু খামারিরা বাধ্য হয়ে এই গরুগুলোকে রাস্তায় ছেড়ে দিয়েছিলেন, কারণ বাড়িতে বসিয়ে রেখে এই বিশাল সংখ্যক গরুর খাদ্য জোগাড় করা বেকার এবং চরম ঋণগ্রস্ত খামারিদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। রাজ্যের গোখাদ্যের দোকানগুলো আজ প্রায় শূন্য, খাদ্যের দাম আকাশ ছোঁয়া। ফলে খাদ্য সংকট, চরম অযত্ন, অবহেলা আর তীব্র গরমে ভবঘুরে হয়ে পড়ে থাকা এই গরুগুলো আজ
মৃত্যুর মিছিলে সামিল হয়েছে। খামারিরা নিজেদের পেট চালাবেন নাকি বিক্রি অযোগ্য গরুকে খাওয়াবেন, এই নির্মম হিসাব নিকাশের বলি হয়ে আজ রাস্তায় রাস্তায় পচে গলে মরছে শুভেন্দু অধিকারীর সেই কথিত মায়েরা। বিশ্লেষকরা বলছেন, এই বীভৎস দৃশ্য আজ দিনের আলোর মতো প্রমাণ করে দিয়েছে যে বিজেপির এই গোমাতার শ্রদ্ধা কোনো প্রকৃত ভক্তি বা ধর্ম পালন নয়, এটি হলো নিখাত এক রাজনৈতিক হাতিয়ার। গরুর প্রতি তাদের কোনো প্রেম নেই, তাদের প্রেম কেবল ক্ষমতার প্রতি। গরুকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা মূলত উগ্র হিন্দুত্ববাদ এবং মুসলিম বিদ্বেষী এক ভয়ঙ্কর সেন্টিমেন্ট তৈরি করতে চায়, যাতে সংখ্যাগরিষ্ঠের ভোট ব্যাংক একচেটিয়াভাবে নিজেদের পকেটে ঢোকানো যায়। এর বেশি কিছু নয়। এই নগ্ন ভণ্ডামির সবচেয়ে বড় প্রমাণ হলো ভারতের মাংস রপ্তানির পরিসংখ্যান। যে শুভেন্দু মোদির দল আজ গরুর জন্য মায়াকান্না কেঁদে কোরবানির হাটে আগুন লাগিয়েছে, সেই বিজেপিরই অনেক বড় বড় নেতার মদতপুষ্ট প্রতিষ্ঠান বা তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের নামে দেশে বিশাল বিশাল সব স্লোটার হাউস বা কসাইখানা রয়েছে। ভারত আজ বিশ্বের অন্যতম শীর্ষ গোমাংস বা বাফেলো মিট রপ্তানিকারক দেশ। হাজার হাজার কোটি টাকার এই মাংস রপ্তানির বিশাল ব্যবসা যাদের হাতে, তারা যখন গরুর প্রাণ বাঁচাতে কোরবানিতে বাধা দেয়, তখন এর চেয়ে বড় রাজনৈতিক কৌতুক আর কি হতে পারে? আর এই দ্বিচারিতার কফিনে শেষ পেরেকটি তো ঠুকে দিয়েছে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সেই গরুর মাংস খাওয়ার ভাইরাল ভিডিওটি। যিনি নিজে 3 বাটি গরুর মাংস তৃপ্তি সহকারে খেয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ঘুরছে, তিনি আজ বসেছেন গরুর ক্রেতা হয়ে। তবে এই থ্রিলারের চিত্রনাট্য কেবল গরুর মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি এক বৃহত্তর এবং সুপরিকল্পিত ফ্যাসিবাদী ব্লুপ্রিন্টের অংশ। শতাব্দী প্রাচীন ঐতিহাসিক মসজিদগুলোকে রাতের অন্ধকারে ভেঙে সেখানে মন্দির বানানো হচ্ছে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে রাজ্যের পর রাজ্য মাদ্রাসা। ইমাম আর মুয়াজ্জিনদের ভাতা সম্পূর্ণ অন্যায়ভাবে বন্ধ করে দিয়ে তাদের পেটে লাথি মারা হচ্ছে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর সবই বিজেপির চরম নোংরা এবং বিভাজনের রাজনীতির অংশ। কিন্তু সবচেয়ে আশ্চর্যের এবং ক্ষোভের বিষয় হলো বিশ্বের তথাকথিত মানবাধিকার সংস্থাগুলোর এই রহস্যজনক এবং বধির নীরবতা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ কিংবা স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, যারা কথায় কথায় তৃতীয় বিশ্বের দেশগুলোকে মানবাধিকারের ছবক দেয়, তারা আজ ভারতের এই নগ্ন রাষ্ট্রীয় সন্ত্রাসের সামনে একেবারে মুখে কুলুপ এঁটে বসে আছে। একটিবার ভেবে দেখুন তো, ঠিক একই কাজ যদি আজ বিশ্বের কোনো মুসলিম দেশ করত, যদি খোদ বাংলাদেশে এমনভাবে রাষ্ট্রীয় মদদে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করা হতো, তাদের উপাসনালয় ভাঙা হতো, তবে কি হতো? এতক্ষণে পুরো পশ্চিমা বিশ্ব স্যাংশন বা নিষেধাজ্ঞার খড়গ নিয়ে বাংলাদেশের ওপর ঝাঁপিয়ে পড়ত। আন্তর্জাতিক মিডিয়াগুলো মৌলবাদ আর জঙ্গিবাদের তকমা দিয়ে বাংলাদেশ সরকারকে তুলোধুনা করত। কিন্তু ভারতের বেলায় আজ তাদের সবার চোখ বন্ধ। এই চরম দ্বিচারিতা আজ বিশ্ব রাজনীতির সবচেয়ে নগ্ন রূপটি উন্মোচন করে দিয়েছে। তবে এই দম বন্ধ করা পরিস্থিতিতে আশার আলো হয়ে এবং এক বিশাল প্রতিরোধের প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন বাংলার অগ্নিকন্যা ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি খুব ভালো করেই বুঝতে পেরেছেন যে বিজেপির এই ফ্যাসিবাদী রথকে যদি এখনই থামানো না যায়, তবে আগামী দিনে তারা পুরো দেশটাকেই গিলে খাবে। আর তাই বিজেপির বিরুদ্ধে দেশ জুড়ে লড়াই আরও তীব্র এবং চূড়ান্ত করতে আগামী জুনের প্রথম সপ্তাহে ইন্ডিয়া জোটের এক মেগা বৈঠক দেখেছেন তিনি। বাংলা সহ সারা বিশ্ব বাংলা, সর্বভারতীয় সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এই রুদ্ধশ্বাস মাস্টার স্ট্রোকের তথ্য নিশ্চিত করেছেন। মমতা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এখন সময় এসেছে সমস্ত বিরোধী শক্তিকে এক ছাতার নিচে এনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে এক বিশাল এবং দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা। নবান্নের অলিন্দ থেকে শুরু করে দিল্লির সাউথ ব্লক পর্যন্ত এখন মমতার এই বার্তার কম্পন অনুভূত হচ্ছে। তৃণমূল নেত্রী জানিয়ে দিয়েছেন, ইন্ডিয়া জোটের শরিক দলগুলোর সঙ্গে তার নিরবিচ্ছিন্ন আলোচনা চলছে। পাশাপাশি জোটে নেই এমন অন্যান্য বিজেপি বিরোধী আঞ্চলিক দল ও শক্তিগুলোর সঙ্গেও তিনি যোগাযোগ রাখছেন। এর মধ্যে আছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপাতির দল টিভিকে। মমতার মতে বিজেপির আসল চেহারা তাদের এই ভণ্ডামি এবং গরুর নাম করে সাধারণ মানুষকে ভাতে মারার এই নগ্ন চিত্রটি দেশের আমজনতার সামনে তুলে ধরতে বিরোধীদের এক ঐক্যবদ্ধ এবং চূড়ান্ত আন্দোলন এখন সময়ের সবচেয়ে বড় দাবি। বাংলায় সাম্প্রতিক রাজনৈতিক উত্থান পতনের পর তৃণমূলের ভেতরে কিছুটা চাপ ও অস্বস্তি তৈরি হয়েছিল ঠিকই,
দলের কিছু সুবিধাবাদী নেতা হয়তো ক্ষমতার মোহে বা কেন্দ্রীয় এজেন্সির ভয়ে দিগ্ভ্রান্ত হচ্ছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজ অত্যন্ত কড়া এবং স্পষ্ট বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এখন মূল লড়াই কেবলই বিজেপির বিরুদ্ধে। দলের এই কঠিন সময়ে যারা ভয় পেয়ে বা স্বার্থের টানে সরে যেতে চাইছেন তাদের নিয়ে তৃণমূল কংগ্রেস এক বিন্দুও চিন্তিত নয় বলে জানান তিনি। আগামী জুনের এই মেগা বৈঠক ভারতের জাতীয় রাজনীতিতে এক বিশাল টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। একদিকে কলকাতার রাস্তায় পড়ে থাকা গরুর মৃতদেহগুলো বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির মুখোশ খুলে দিচ্ছে, অন্যদিকে কোরবানির ফতোয়ায় দিশেহারা খামারিদের হাহাকার আর বিরোধী ঐক্যের ডাক মোদি শুভেন্দু জুটির ঘুম হারাম করে দিচ্ছে। এখন পুরো দেশ রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। লাখো লাখো মানুষ নিয়ে রাস্তায় নেমে এটাকে প্রতিরোধ। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে। পশ্চিমবঙ্গে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা এখন আর সাধারণ প্রশাসনিক সিদ্ধান্তের গণ্ডিতে নেই। এটা এখন সরাসরি ধর্মীয় অধিকার, গ্রামীণ অর্থনীতি আর রাজনৈতিক ক্ষমতার তিনমুখী সংঘাতের রূপ নিয়েছে। কোরবানির ঠিক আগ মুহূর্তে রাজ্য সরকারের একটিমাত্র নির্দেশিকা পুরো পশ্চিমবঙ্গকে এমনভাবে নাড়িয়ে দিয়েছে যে এখন প্রশ্ন উঠছে, এটাকে আদৌ পশু কল্যাণের বিষয় নাকি এর আড়ালে চলছে সম্পূর্ণ অন্য একটা রাজনৈতিক হিসাব। আর ঠিক এই মুহূর্তে রাজ্যের অন্যতম শক্তিশালী বিধায়ক হুমায়ুন কবির একটা হুঁশিয়ারি দিয়ে বসেছেন, যেটা শুনলে বোঝা যায় আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গে কী ধরনের রাজনৈতিক ঝড় উঠতে পারে। এই পরিস্থিতিতে সামনে এসেছে মুর্শিদাবাদের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। তিনি সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে যা বলেছেন সেটা শুধু বিবৃতি নয়, সেটা একটা সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ। তিনি বলেছেন, সরকার যদি প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে জোর করে এই নির্দেশিকা কার্যকর করতে চায় তাহলে তিনি লাখো মানুষ নিয়ে রাজপথে নামবেন, রাস্তা অচল করে দেবেন, কেউ ঘরে বসে থাকবেন না। এখন প্রশ্ন হলো, হুমায়ুন কবির কি শুধু ফাঁকা হুমকি দিচ্ছেন? মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর সহ বাংলার উত্তরাংশের বেশ কয়েকটি জেলায় হুমায়ুন কবিরের ব্যাপক জনসমর্থন আছে। তিনি শুধু একজন বিধায়ক নন, তিনি এই অঞ্চলের একটা বিশাল জনগোষ্ঠীর কণ্ঠস্বর হিসাবে কাজ করেন। তিনি রাস্তায় নামলে সত্যি পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা আছে। আর এটাই এখন রাজ্য সরকারের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। হুমায়ুন কবির শুধু আবেগের কথা বলেননি, তিনি একটা অত্যন্ত ধারালো যৌক্তিক প্রশ্ন তুলেছেন যেটা সরকারের পক্ষে উত্তর দেওয়া বেশ কঠিন। তিনি বলেছেন, যদি প্রকাশ্যে পশু বলি বন্ধ করাই সরকারের উদ্দেশ্য হয় তাহলে বর্ধমান জেলার জামালপুরে বাবার স্থানে প্রতি বছর প্রকাশ্যে ভেড়া, ছাগল সহ যে পশু বলি দেওয়া হয় সেটার ক্ষেত্রে সরকারের এই নির্দেশিকা কেন প্রযোজ্য হচ্ছে না? এই প্রশ্নটা রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী, কারণ এটা সরাসরি সরকারের দ্বিমুখী নীতিকে প্রশ্নবিদ্ধ করছে। একদিকে একটি ধর্মীয় সম্প্রদায়ের উৎসবে কড়াকড়ি, অন্যদিকে অন্য ধর্মীয় অনুষ্ঠানে একই ধরনের কাজে কোনো বাধা নেই। এই বৈষম্য এখন সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। আর এখানেই সরকারের অবস্থান নড়বড়ে হয়ে যাচ্ছে। এই পুরো বিতর্কের মধ্যে আরেকটা ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সোশ্যাল মিডিয়ায় খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গরুর মাংস খাওয়ার একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি 3 বাটি গরুর মাংস নিয়ে বসে আছেন এবং খাচ্ছেন। এখন সাধারণ মানুষ প্রশ্ন করছে, যিনি গরুর মাংস খাচ্ছেন তিনি ক্ষমতায় এসে অন্যদের কোরবানি বন্ধ করতে চাইছেন। এটা কোন ধরনের নৈতিকতা? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ভিডিওটা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভাবমূর্তির গুরুতর আঘাত হানতে পারে, কারণ তিনি হিন্দুত্ববাদী রাজনীতির ভিত্তিতে ক্ষমতায় এসেছেন। গোরক্ষার ইস্যুকে তিনি নির্বাচনে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন, আর এখন তারই পুরনো ভিডিওকে তাকে ধরিয়ে দিচ্ছে। এটা রাজনীতিতে যাকে বলে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই আটকে পড়া। শুভেন্দু অধিকারী এখন ঠিক সেই পরিস্থিতিতে। এখন আসা যাক এই পুরো বিতর্কের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে ভয়াবহ দিকটায়। সেটা হলো গ্রামীণ অর্থনীতির উপর এই নির্দেশিকার সরাসরি আঘাত। পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় হাজার হাজার হিন্দু কৃষক পরিবার সারা বছর গবাদি পশু পালন করেন। তাদের বড় একটা আয়ের উৎস হলো ঈদুল আজহায় গরু বিক্রি। এটা শুধু মুসলিম সম্প্রদায়ের বিষয় নয়, এটা শুধু খামারিদের জীবিকার প্রশ্ন। কিন্তু এই নির্দেশিকার পর কি হচ্ছে? হাটে
ক্রেতা নেই। যে পশুর হাটে আগে তিল ধারণের ঠাঁই থাকতো না, সেখানে এখন শ্মশানের মতো নীরবতা। মুসলিম ক্রেতারা প্রতিবাদ হিসাবে অনেক জায়গায় গরু কেনা বন্ধ করে দিয়েছেন। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন খোদ হিন্দু কৃষকরাই। ক্যামেরার সামনে দাঁড়িয়ে এক খামারি বলছেন, আমরা গরু বেচেই খাই, সরকারের যে ব্যবস্থা করছে তাতে আমাদের না খেয়ে মরতে হবে। এই সরকারকে আমাদের ঘরে ঘরে চাকরি দিচ্ছে, এই দুটো চাকরি দেখাক, আমরা তাই করে খাবো। এই কথাগুলো শুনলে বোঝা যায় সরকারের এই সিদ্ধান্ত শুধু ধর্মীয় বিতর্ক তৈরি করেনি, এটা সরাসরি লাখো পরিবারের ভাতের থালায় আঘাত করেছে। শুধু খামারি নয়, এই অর্থনৈতিক শৃঙ্খলে জড়িয়ে আছেন ব্যাপারী, ট্রাক চালক, হাটের শ্রমিক, পশুখাদ্য বিক্রেতা, তাদের সবার জীবিকা এখন হুমকির মুখে। এখন যদি পুরো বিষয়টাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়, তাহলে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। প্রথমত, শুভেন্দু অধিকারের নেতৃত্বাধীন সরকার বিজেপির হিন্দুত্ববাদী এজেন্ডাকে রাজ্যে পরিণত করতে চাইছে। গোরক্ষার ইস্যু তাদের জাতীয় পর্যায়ের একটা প্রধান রাজনৈতিক হাতিয়ার। পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর এই এজেন্ডা বাস্তবায়নে তাদের রাজনৈতিকভাবে জরুরি। দ্বিতীয়ত, কিন্তু পশ্চিমবঙ্গের সামাজিক বাস্তবতা উত্তর ভারত থেকে সম্পূর্ণ আলাদা। এখানে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে অর্থনৈতিক পারস্পরিক নির্ভরশীলতা অনেক গভীর। হিন্দু কৃষক গরু পালন করেন, মুসলিম ক্রেতা সেটা কেনেন। এটা শুধু ব্যবসা নয়, এটা একটা দীর্ঘদিনের সামাজিক চুক্তি। সেই চুক্তিতে রাজনৈতিকভাবে আঘাত করা মানে দুই সম্প্রদায়ের মধ্যে কৃত্রিম বিভাজন তৈরি করা। তৃতীয়ত, বিরোধী দলগুলো এই সুযোগ হাতছাড়া করছে না। তারা বলছে ধর্মের নামে রাজনীতি করতে গিয়ে সরকার সাধারণ মানুষের পেটে লাথি মারছে। এই বক্তব্য গ্রামীণ ভোটারদের মধ্যে শক্তিশালী প্রভাব ফেলতে পারে। চতুর্থত, রাজ্যের গোয়েন্দা দপ্তর ইতিমধ্যে নবান্নকে সতর্ক করেছে। তাদের রিপোর্টে বলা হয়েছে ধর্মীয় আবেগে আঘাত লাগলে পরিস্থিতি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ ও মালদা অঞ্চলে, যেখানে মুসলিম জনসংখ্যা বেশি এবং হুমায়ুন কবিরের প্রভাব সবচেয়ে বেশি। এই ধরনের পরিস্থিতি পশ্চিমবঙ্গে এই প্রথম নয়। ভারতের বিভিন্ন রাজ্যে গোহত্যা নিষেধাজ্ঞা নিয়ে বারবার রাজনৈতিক সংঘাত হয়েছে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ এসব রাজ্যে কঠোর গোহত্যায় নিষেধাজ্ঞা আইন চালু আছে, কিন্তু সেখানেও গ্রামীণ অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব দেখা গেছে। গরু পালন অলাভজনক হয়ে যাওয়ায় অনেক কৃষক গরু রাস্তায় ছেড়ে দিয়েছে, যেটা আবার ফসলের জমি নষ্ট করার সমস্যা তৈরি করছে। পশ্চিমবঙ্গের এখন সেই একই পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। কৃষকরা যদি গরু বিক্রি করতে না পারেন, তাহলে তারা গরু পালন বন্ধ করে দেবেন। সেটা দীর্ঘমেয়াদে রাজ্যের কৃষি অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ভারতে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে আগে থেকে প্রশ্ন তুলে আসছে। এই ধরনের নির্দেশিকা সেই সমালোচনাকে আরও শক্তিশালী করবে। এই নির্দেশিকা থেকে পিছু হটা, কিন্তু সেটা করলে হিন্দুত্ববাদী ভোট ব্যাংক ক্ষুব্ধ হবে এবং দলের মধ্যে তার অবস্থান দুর্বল হতে পারে। 2, নির্দেশিকা জোর করে বাস্তবায়ন করা, কিন্তু সেটা করলে রাজ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি হবে। খামারিদের ক্ষোভ আরও বাড়বে এবং বিরোধীরা রাজনৈতিক সুবিধা নেবে। 3, নির্দেশিকাকে শিথিল মনে করে মাঝামাঝি একটা অবস্থান নেওয়া। এটাই হয়তো সবচেয়ে বাস্তবসম্মত, কিন্তু এই মুহূর্তে সরকারের কাছ থেকে এই ধরনের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আর ঠিক এখানে পরিস্থিতি সবচেয়ে বিপজ্জনক, কারণ দুই পক্ষের কেউই পিছু হটতে রাজি নয়। 28 তারিখ ঈদুল আজহা, সেদিন বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে যাবে। হুমায়ুন কবির স্পষ্ট করে বলে দিয়েছেন 28 তারিখ মাঠে ময়দানে আসল প্রমাণ পাওয়া যাবে। এই কথার মানে পরিষ্কার, তিনি প্রতিরোধের জন্য প্রস্তুত। অন্যদিকে প্রশাসন কতটা কঠোর থাকে সেটাও দেখার বিষয়। যদি পুলিশ কোরবানি আটকাতে চায়, সেটা সরাসরি সংঘর্ষের দিকে যেতে পারে। আর যদি প্রশাসন নমনীয় হয়, তাহলে নির্দেশিকা কাগজে কলমে থাকবে কিন্তু বাস্তবে কোনো প্রভাব পড়বে না, যেটা সরকারের বিশ্বাসযোগ্যতা আরও কমিয়ে দেবে। রাজ্যের গোয়েন্দা দপ্তরের উপর এখন বিশাল চাপ। তারা জানে একটু ভুল পদক্ষেপ পরিস্থিতি আরও বাইরে চলে যেতে পারে। এই ঘটনার প্রভাব শুধু পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ থাকবে না, এটা ভারতের অন্যান্য রাজ্যে, বিশেষ করে যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায়, সেখানেও একটা সংকেত পাঠাবে। কারণ পশ্চিমবঙ্গে যদি এই ধরনের নির্দেশিকা সফলভাবে কার্যকর হয়, তাহলে অন্যান্য রাজ্যেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। আবার যদি জনরোষের মুখে সরকার পিছু হটে, সেটাও একটা বার্তা দেবে এই ধরনের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে ব্যয়বহুল। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ এখন একটা রাজনৈতিক টাইম বোমার উপর বসে আছে। সেটা কখন কিভাবে বিস্ফোরিত হয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখন একটা ক্রিটিক্যাল পয়েন্টে। একদিকে ধর্মীয় অধিকারের প্রশ্ন, অন্যদিকে লাখো মানুষের জীবিকার সংকট, আর এই দুইয়ের মাঝখানে রাজনৈতিক স্বার্থের নোংরা খেলা। পরবর্তী কয়েকদিন পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই পশ্চিমবঙ্গ নয়, পুরো ভারতের রাজনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে। এই পুরো ঘটনায় আপনি কিভাবে দেখছেন? সরকারের এই নির্দেশিকা কি যৌক্তিক নাকি রাজনৈতিক? হুমায়ুন কবিরের প্রতিরোধের ডাক কি সঠিক পদক্ষেপ, নাকি এটা পরিস্থিতি আরও খারাপ করবে? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান। সত্যের পথে থাকুন, নিরাপদ থাকুন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, আপডেট টপিক এবং তাজা খবর আপনাদের মাঝে পৌঁছাতে কি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে সকল আপডেট এবং ব্রেকিং নিউজ, তাজা খবর আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।